5টার 5 মিশালিতে পাসপোর্ট জালিয়াতির খবর, কিছু ব্রেকিং নিউজ থাকবে আপনাদের জন্য। শুরুতেই সমরেশ বিশ্বাসের স্ত্রীর খবর। তার কারণ সমরেশ বিশ্বাস যে মাস্টার মাইন্ড তা একরকম নিশ্চিত তদন্তকারীরা, কিন্তু এই কাজ শুধু সমরেশ বিশ্বাস একা করতো না, তার সঙ্গে প্রচুর এজেন্ট ছিল, এদেশেও ছিল, বাংলাদেশেও ছিল। আর সমরেশ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাসের কাজ ছিল হচ্ছে বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্রগুলোতে যাওয়া, পোস্ট অফিসের সঙ্গে লিয়াজও রাখা। আর কি কি জানতে পারছেন তদন্তকারীরা জানবো। আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি, একবার কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, দুটো বিষয় জানতে চাইবো। প্রথমত জানতে চাইবো এই রেখা বিশ্বাস কিভাবে কাজ করত, সমরেশ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাস কেন গোয়েন্দাদের রেডারে? হিসেবে কিন্তু কাজ করতেন রেখা বিশ্বাস, এই তথ্যই কিন্তু উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। বসিরহাটের পাসপোর্ট সেবা কেন্দ্রে অস্থায়ী কর্মী তারকনাথ সেনকে জেরা করে যে তথ্য সামনে এসছে তা দেখা যাচ্ছে শুধুমাত্র সমরেশ নয়, সমরেশের স্ত্রী রেখা বিশ্বাসের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। কারণ রেখা বিশ্বাস বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতেন এবং সেখানে সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে যেখানে সমরেশ বিশ্বাসের চক্রীরা কাজ করতেন, বিভিন্ন পোর্টালে পাসপোর্টের পোর্টালে তথ্য আপলোডের ক্ষেত্রে তাদের কাছে তথ্য বা নথি পৌঁছে দেন, ভুয়ো নথি পৌঁছে দেওয়ার কাজ করতেন রেখা বিশ্বাস। এখানেই শেষ নয়, যে সমস্ত পাসপোর্ট তৈরি হওয়ার পর ডেলিভারি করা হতো বিভিন্ন অনুপ্রবেশকারীদের হাতে, তাদের হাতেও সরাসরি রেখা বিশ্বাস সে সমস্ত পাসপোর্ট গিয়ে তুলে দিয়েছেন। এই তথ্য সামনে এসছে, যে জায়গা থেকে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত যে পরিবারের সদস্যদেরকে এই চক্রের মধ্যে রেখে কার্যত নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতার যে জায়গা, সেই জায়গা কিন্তু ধরে রেখেছিল সমরেশ। মানে এর আগে আমরা দেখেছি যে রিপনকে গ্রেপ্তার করা হয়, রিপন সমরেশ বিশ্বাসের ছেলে, রিপনকে গ্রেপ্তার করা হয়েছিল 12ই ডিসেম্বর। তার আগে পুলিশ গ্রেপ্তার করতে পারে এই আশঙ্কা থেকে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন 10 ডিসেম্বর এই সমরেশ বিশ্বাস। ছেলে গ্রেপ্তার হয়ে গিয়েছে বা ছেলেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, এই তথ্য যে বিষয়টি বা এই খবর তার কানে যাওয়ার পর 13 তারিখে সে আমাদের আবার এদেশে ফিরে আসার পরে 14 তারিখ পুলিশের জালে পড়েছে এই সমরেশ। কিন্তু সমরেশ শুধু নয়, সমরেশের পরিবারের সদস্য হিসেবে তার ছেলে ভুয়ো নথি তৈরি করতো, এই তথ্য সামনে এসছে। তার স্ত্রীকে কুরিয়ার হিসেবে ব্যবহার করা হতো, তার স্ত্রীর অবাধ যাতায়াত ছিল বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্রে, সেখানে সমরেশের হয়ে যারা ভুয়ো নথি আপলোড করে পাসপোর্টের পোর্টালে আপলোড করতেন সেই সমস্ত অস্থায়ী কর্মী, তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, লিয়াজোর কাজ করতেন তার স্ত্রী রেখা। এই তথ্য উঠে আসছে, সেক্ষেত্রে তার স্ত্রীর গতিবিধি কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের আরো একটা বিষয় অমিত, আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে, তা হলো এই সমরেশ বিশ্বাস শুধুই কি পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত? কারণ ওপার বাংলায় এজেন্ট ছিল সমরেশ বিশ্বাসের। সমরেশ বিশ্বাস সীমান্তে অনুপ্রবেশের কাজের সঙ্গেও জড়িত ছিল নয় কি? অন্তত পুলিশ কি বলছে? দেখো, ইতিমধ্যে 3টি থানায় সমরেশের বিরুদ্ধে আগে প্রিভিয়াস অফেন্ডার বা পুরনো কেস হিস্ট্রি পাওয়া যাচ্ছে। দিল্লিতে সেখানে ভুয়ো নথি তৈরি করবার হিসেবে তার নাম ছিল, দিল্লি পুলিশের সাথে গ্রেপ্তার হয়েছিল। হুগলি জেলার চুঁচুড়াতে একই ঘটনার পুনরাবৃত্তি বা সেখানেও ভুয়ো নথি সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার, বারাসাত থানা গ্রেপ্তার করেছিল। তবে অপরাধ জগতের সঙ্গে বা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে কিভাবে সমরেশের যোগসূত্র, তা তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, সীমান্ত পারাপার করার ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা যখন ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আমাদের দেশের বনগাঁ বা বসিরহাটে সীমান্ত পেরিয়ে বা কাটাতার পেরিয়ে অবৈধভাবে এখানে চলে আসতেন, তাদেরকে সুকৌশলে এপারে নিয়ে আসার ক্ষেত্রে সমরেশ এবং সমরেশের র্যাকেট কাজ করত। সমরেশের হাতে খড়ি এই অনুপ্রবেশকারীদেরকে ওপার বাংলা থেকে এপার বাংলায় নিয়ে আসার কাজের মধ্য দিয়ে। এরপরই আস্তে আস্তে হাত পাকিয়েছে। শুধুমাত্র যে বনগাঁ, বসিরহাট বা নদিয়া সীমান্তবর্তী এলাকাতে তার র্যাকেট বা এজেন্টরা কাজ করেছে এমনটা নয়। পুলিশ যেটা জানতে পেরেছে, বাংলাদেশেও একইভাবে একই কায়দাতে নিজের একটি চক্র সেখানে তৈরি করেছিল বা একটা র্যাকেট সে তৈরি করেছিল, যাদের মাধ্যমে অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যারা বাংলাদেশ থেকে এপারে আসতে চাইতেন, তারা সেই সমস্ত এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেন। সেই সমস্ত এজেন্ট সমরেশের সঙ্গে যোগাযোগ করতো এবং সুকৌশলে পরিকল্পনা করে তাদেরকে এপারে নিয়ে আসা।
এখানেই শেষ নয়, তাদেরকে এনে নিরাপদ জায়গায় তাদেরকে রাখা, তার ক্ষেত্রেও সমরেশের এজেন্ট কিন্তু কাজ করতো। কিভাবে কাজ করতো? ইতিমধ্যে 4 জনের নাম এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের হাতে এসছে, যারা অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজনশীল এই সমরেশ বিশ্বাসের, যারা বনগাঁ এবং বসিরহাট সীমান্ত এলাকায় তারা কাজ করে থাকে সমরেশের হয়ে, যারা দীর্ঘদিন ধরে ওপার বাংলা থেকে কোনো অনুপ্রবেশকারী এপার বাংলায় এলে বা আমাদের দেশে এলে তাদেরকে নিরাপদ স্থানে প্রথমে লুকিয়ে রাখা এবং তারপরে তারা যেখানে যেতে চাইছেন সেখানে পাঠিয়ে দেওয়ার কাজ কিন্তু এই র্যাকেট করতে। অর্থাৎ অমিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এই পুরোটা একটা চক্র কাজ করতো, একটা পুরো বড় একটা চক্র, একটা মডিউল কাজ করতো। কিরকম না, প্রথমে ওপাশ থেকে এ পাশে আসা, দ্বিতীয়ত যারা আসছেন তাদের কোথায় রাখা হবে, শেল্টার কোথায় হবে তাদের, সেটা দেখা, তৃতীয়ত তাদের জন্য নকল শিক্ষাগত যোগ্যতা এবং নকল নাগরিকত্বের শংসাপত্র জোগাড় করা, তারপরের কাজ হতো তাদের জন্য ওই নকল শিক্ষাগত যোগ্যতা বা শংসাপত্র দিয়ে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট বানিয়ে দেওয়া, আর সেই পাসপোর্ট নিয়ে তারা হয়ে যেত পগার পার, ভারতীয় পরিচয়ে থাকতো বিভিন্ন দেশে। এবার এই পাসপোর্ট বানানো হতো কিভাবে? আসলে এই পাসপোর্ট বানানোর আতুর ঘর হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ যোগ। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে, কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার, আবেদনকারীকে তাঁর ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফ্যালো করি, পাও পাসপোর্ট। আগে তো হ্যাপা ছিল না, আমার প্রথম যখন পাসপোর্ট হয় তখন আমি মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছিলো, কোনো সমস্যা ছিল না। আমার এমনি কাগজপত্র টোটালি জেনুইন, টোটালি সব কিছু, কোনো খুঁত নেই। তা সত্ত্বেও এই বছর 3 থেকে 3.5 মাস আমার ঘুরতে হয়েছে, প্রচণ্ড হ্যাপা নিতে হয়েছে আমাকে। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি। নিউজ 18 বাংলা।